কে আমি মানি না, এই জন্যই মানি না 47-কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে বাঙালিকে শোষণ করার জন্য। সেই জন্য 47-এর কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই। মাননীয় স্পিকার, ওনারা অনেক সময় বলেন 47-এর বলিদান, ওনারা তো 47-কে মানেন নাই, 71-কেও মানেন নাই, 47-কে মানেন নাই। সুতরাং আজকে 47 কেন ওনারা নিয়ে আসেন আমি বুঝি না। তো জিয়াউর রহমানকে দেখেছি কিভাবে দেশটাকে ঘুরিয়ে দিয়েছিল, তারেক রহমানও পারবে এই দেশটাকে ঘুরিয়ে দিতে। ঢাকা শহরে আমরা যারা ইনফর্মাল গেরিলা ওয়ার করেছি, আমরা তো মুক্তিযোদ্ধা না। মাননীয় স্পিকার, আমাদের বয়স হয়েছে, হয়তো এই পার্লামেন্টে হয়তো আমার জীবনের শেষ পার্লামেন্ট। আমরা পাকিস্তানের জন্মের পরে জন্মেছিলাম, আমাদের কৈশোর যৌবন কেটেছে পাকিস্তান আমলে। ছাত্র অবস্থায় শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছি স্কুলে পড়তে। তারপরে হামিদুর কমিশন এর আন্দোলন করেছি, সরস্বতীতে আন্দোলন করেছি, 69 আন্দোলন করেছি। মাননীয় স্পিকার, তারপরে দীর্ঘ 17 বছর একজন বিএনপির কর্মী হিসাবে রাজপথে আন্দোলন করেছি। শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা একটা মামলা দিয়ে, যেটাতে আমি হাইকোর্টে খালাস পেয়ে গেছিলাম, সেটাকে আবার পুনর্জীবিত করে হাইকোর্টে নিয়ে এসে আমাকে 9 বছর জেল দিয়েছিল 22 সালে। তারপর দেশ ত্যাগ করে চলে গেছিলাম, কারণ হাসিনার জেলে যাব না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, তার উপরে যে অমানবিক নির্যাতন করেছে, সেইটার জন্য বলেছি যে হাসিনার জেলে যাব না। হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন দেশে ফিরবো না। আল্লাহর কাছে হাজার শুকুর, হাসিনার জেলে আমাকে যেতে হয় নাই। হাসিনাই দেশ ছেড়ে চলে গেছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রথমেই আমি স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি আমার নেত্রী, গণতন্ত্রের মা, আবহসীন নেত্রী, যার অনুপ্রেরণায় আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম, এবং সেই নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে ওনার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আপনাকে আগেই বলেছি যে জীবনের শেষাঙ্গে এখানে এসেছি। হয়তো আগামী কোনো সংসদে আসার মতো বয়সও থাকবো না, অথবা পৃথিবীতেও থাকবো না, কিন্তু কিছু কিছু জিনিস রেকর্ডটা স্ট্রেট করা উচিত। মাননীয় স্পিকার, সেই 25-এর রাত্রে যখন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এই ঢাকা শহরে যে বিভীষিকা করেছিল, রাজারবাগ পুলিশ লাইনে হাজার হাজার পুলিশকে হত্যা করে, এবং রাস্তায় যখন
বাঙালির লাশ কুকুরের মতো পড়েছিল, যখন জাতি দিশাহারা হয়ে গিয়েছিল, যখন মানুষ জানতো না, যাদেরকে ভোট দিয়েছিল, যাদের উপর আস্থা এনেছিল, এই 2024 সালে যেমন পালিয়ে চলে গেছিল, 71-এও যেমন পালিয়ে গেছিল, মানুষ যখন হতাশাগ্রস্ত, তখন আমরা ট্রানজিস্টারের মাধ্যমে একটা আওয়াজ শুনেছিলাম, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে একটি ছোট্ট কথা, আমি তখন তরুণ ছিলাম, তখন আমাদের রক্তের মধ্যে বিপ্লবের ভলকানো হয়েছিল। মনে হয়েছিল বাঙালির সৈনিকরা আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাঙালিরা রিভোল্ট করেছে, এই যুদ্ধে বাঙালি জয়লাভ করবে। সেটাই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। মাননীয় স্পিকার, দুঃখজনক হলেও সত্য, যখন এই বাংলাদেশের তরুণেরা, বাংলাদেশের কৃষকের সন্তান, বাংলাদেশের কামারের সন্তান, কুমারের সন্তান, দেশকে স্বাধীন করার জন্য লুঙ্গি পরে রণাঙ্গনে নেমেছে, সেই মুহূর্তে আমরা হতাশ হয়েছিলাম। আমাদের ওই বয়সে যখন, মাননীয় স্পিকার, এই ছবিটা আপনাকে কাছে পাঠাবো আমি, টু সেট দ্য রেকর্ড, তখন দেখেছিলাম বাংলাদেশে কিছু পলিটিশিয়ান যে কসাই টেক্কা খানের সাথে বৈঠক করেছিল। মাননীয় স্পিকার, আমি তখনকার পত্রিকা থেকে কিছু উদ্ধৃত করতে চাই। In April 71, following the start of Bangladesh Liberation War, Jamaat Islam leader Ghulam Azam met with Pakistani Martial Administrator Lieutenant General Tikka Khan to assure him full cooperation in suppressing the Bengali independence movement. Azam, leading a pro-Pakistan delegation, met Tikka Khan in Dhaka, advocating formation of peace committee, providing aid to Pakistani military. Honorable Speaker, এখানেই শেষ না। April 4, 1971, Ghulam Azam was part of 12-man delegation pro-Pakistan leader who met Tikka Khan at Governor House in Dhaka to pledge support. The purpose: the meeting aimed support Pakistani military against Mukti Bahini, freedom fighter. আপনি, আমি তো বাদ পড়ে গেছি ইন্টিম গভর্নমেন্টের সময়। মাননীয় স্পিকার, Peace Committee formation. Following this meeting, Azam and other collaborators formed East Pakistan Central Peace Committee to assist the Pakistani army. Honorable Speaker, collaboration of Azam and his party activists, including statements made April 7, vote assist army irrigating freedom fighters. আপনাকে, আমাকে, বাংলাদেশের মানুষকে শেষ করতে দিতেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, subsequent activities, collaboration led to the recruitment of Razakars, a paramilitary force that committed crimes against humanity in 1971. আমি নিজে থেকে বলছি না মাননীয় স্পিকার, আমি আমার এই কাগজ থেকে বলছি, উইকিপিডিয়া থেকে আমি ডাউনলোড করে বলছি আপনাকে স্পিকার। এটা আমি আপনার কাছে জমা রাখবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে আপনার এই মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লড়াই করে গেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনাদের সবচেয়ে লোকক্ষয় যুদ্ধ হয়েছিল কামালপুরে,
যেটা নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। আমি খুশি হয়েছি। আজকে কালকে আমার নিজ এলাকার জামাত ইসলামের সংসদ সদস্য বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেছেন। আমি এই পরিবর্তনকে ওনাদেরকে স্বাগত জানাই, যে ওনারা আজকে যে বাস্তব ইতিহাস 71 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গা। 71 না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। 71 না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। 71 না হলে আপনার এই দেশের মন্ত্রী হতে পারতাম না, মাননীয় স্পিকার। তাই আমি বলবো, যারা বলে 47 তো আমার সবচেয়ে বেশি অন করার কথা। আমার বাবা 47 একজন নেতা ছিল, তখন উনি লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। খান বাহাদুর টাইটেল দিয়েছে, উনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আমি 47কে আমি মানি না, এই জন্যই মানি না 47কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে বাঙালিকে শোষণ করার জন্য। সেই জন্য 47-এর কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই। মাননীয় স্পিকার, ওনারা অনেক সময় বলেন 47-এর বলিদান, ওনারা তো 47-কে মানেন নাই, 71-কেও মানেন নাই, 47-কে মানেন নাই। সুতরাং আজকে 47 কেন ওনারা নিয়ে আসেন আমি বুঝি না। মাননীয় স্পিকার, আজকে আমরা 17 বছর ত্যাগ তিতিক্ষা করেছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা 69 আন্দোলন করেছিলাম, ছাত্র সংগ্রাম পরিষদ। আমাদের 11 দফা দাবি ছিল, 11 দফা দাবি নিয়ে আমরা এহিয়া খানের পতন করেছিলাম, আইয়ুব খানের পতন করেছিলাম। মাননীয় স্পিকার, আমরা তখন এহিয়া খান ইলেকশন দিয়েছিল এলএফওর আন্ডারে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমরা তখন প্রতিবাদ করেছিলাম এই নির্বাচনে যাওয়া যাবে না। মৌলানা ভাসানীর নেতৃত্বে আমরা বলেছিলাম ভোটের বাক্সে লাথি মারো, পুরো বাংলা স্বাধীন করো স্লোগান দিয়েছিলাম। মাননীয় স্পিকার, কিন্তু ওই ইলেকশনে গেছেন, নির্বাচন করেছেন, বাঙালি ভোট দিয়ে তাদেরকে এখন সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং তারা বার্গেন করেছে। বার্গেন করে ফেল করার পরে যখন অ্যাকশন হয়েছে তখন নেতা গ্রেপ্তার হয়েছে আর সবাই পালিয়ে ভারতে চলে গেছে। মাননীয় স্পিকার, এই দেশটা বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে। আমি একটু কথা বলতে চাই যে এখন বারে বারে 24-এর কথা বলা হয়। আমি 24-কে ওন করি, 24-কে স্যালুট করি। আজকে আমাদের মাননীয় সদস্য নাহিদ যখন বক্তব্য দিচ্ছিল তখন আমার ওই বয়সের কথা মনে হচ্ছিল, যে ওই বয়সে আমরা এমপি হতে পারি নাই, নাহিদ এমপি হয়েছে, সুন্দর বক্তব্য রেখেছে। আমি এই বক্তব্য দেওয়ার জন্য ওকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি নাহিদকে এটাও বলতে চাই যে আমরা মানে সংসদ সদস্য নাহিদকে বলতে চাই, সরি, মানে আমি এটা ওই যে নাম বলেছে ওটা এক্সপ্যান্ড করে দিন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নাহিদ। আমি আশা করি যে এরকম তরুণ যারা একদিন আমার মতো এসে এখানে দাঁড়াবে, তাদেরও স্মৃতি রোমন্থন করবে তারা কিভাবে এই দেশে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে জনগণ অংশগ্রহণ ছিল, পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছিল, যেটা ফলে একটা নিকৃষ্ট ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছিল। শুধু আমি একটা কথা বলতে চাই যে আমরা 69 আন্দোলন করেছিলাম, আমরা 11 দফা আন্দোলন দিয়ে। আমরা কিন্তু যখন এহিয়া খান চলে গেছে, নির্বাচন দিয়েছে, তখন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে ফেরত চলে গেছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বের হয়ে
দেশের কাজ করা শুরু করেছিলাম তখনই ৭৫ ঘটেছিল এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করেছিল। উনি যখন দায়িত্বভার গ্রহণ করেছিল বাংলাদেশ কিছুই ছিল না, একটা ঝুড়ি বটমলেস বাস্কেট ছিল। উনি ৩ বছরে বাংলাদেশকে একটা প্যারাডাইম শিফট করে দিয়েছিল। বাংলাদেশ পৃথিবীর বুকে একটা উন্নয়নশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপরেই আজকে বাংলাদেশের অর্থনীতি যা কিছু টিকে আছে সব টিকে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো শুরু করে দিয়ে গেছিল। ম্যান পাওয়ার বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গার্মেন্ট বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং আমাদের যে আজকে এই দুইটাই হচ্ছে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জন করার জায়গা, সেটা উনি তৈরি করে দিয়ে গেছিলেন। উনি দেশটাকে গড়ে দিয়ে গেছিলেন, ফ্যাসিস্ট এসে সব ধ্বংস করে দিয়ে গেছে, কোনো সিস্টেম রেখে দিয়ে যায় নাই। আমরা যে মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করি, এই ২০ বছরের ভূত প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে বসে আছে, সেগুলোকে পার করে আমাদের চলতে হয়। কিছুদিন আগে আমাদের বিরোধী দলের নেতা মাননীয় সংসদ সদস্য উনি উদ্গ্রীব হয়ে গেছিলেন যে পেট্রোলের সমস্যা, বিদ্যুতের লোডশেডিং। উনি আমাদেরকে বলেছিলেন আমরা একসাথে কাজ করি। আমরা কমিটি করেছিলাম এবং আগামী রোববার দিন আমরা ওই কমিটি নিয়ে বসবো। কিন্তু আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি যে জায়গায় ছিলাম মাননীয় স্পিকার, আজকে যেমন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে টাইম করে দিয়েছিল, আমরা আমাদের বর্তমানের প্রধানমন্ত্রীকে পেয়েছি যিনি জানেন, যিনি বিশ্বাস করেন বাংলাদেশকে আবার আগের মতো পৃথিবীর কাছে তারা করাবেন। তার কাজ সেটা প্রমাণ করছে। কিছুক্ষণ আগে আমার সহকর্মী বলে গেছেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সব কথা, আমি আর ওই কথায় যেতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে তারেক রহমান যেটা বলে সেটা করে। তারেক রহমান সকালবেলা। মাননীয় মন্ত্রী, আপনি 2 মিনিটে শেষ করলে ভালো হয়, সাম আপ করেন। আমি মাননীয় স্পিকার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমরা একটা নতুন স্বপ্ন দেখি, একটা নতুন দেশ গড়ার স্বপ্ন দেখি তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি বললাম আপনাকে যে আমরা তো এখন বৃদ্ধ, জিয়াউর রহমানকে দেখেছি কীভাবে দেশটাকে ঘুরিয়ে দিয়েছিল। তারেক রহমানও পারবে এই দেশটাকে ঘুরিয়ে দিতে। মাননীয় স্পিকার, এটাই আমাদের বিশ্বাস এবং তারেক রহমানের সাথে আমরা নিরলস পরিশ্রম করে এই দেশটাকে নতুন বাংলাদেশ বানাবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে একটু সময় বেশি করে দেওয়ার জন্য। ধন্যবাদ।